এন্টিএমেটিকার সাথে মিলাবো, যাই করি আমরা লক্ষণ সাদৃশ্যে আমরা ওষুধ সিলেকশন করব। এরপরে আছে ভ্রূণের অতি সঞ্চালন। এটা খুবই কষ্টদায়ক। ভ্রূণের একেবারে শেষের দিকে যে অনেক বেশি পরিমাণ সঞ্চালন হয়, অনেক দেখা যাচ্ছে হাত পা ছোড়াছুড়ি করে, লাথি মারে, এখানে মায়ের অনেক কষ্ট হয়, একেবারে কি বলা যায়, ইনটলারেবল বলা যায়। গর্ভস্থ ভ্রূণ সময় সময় বেশি নড়াচড়া করাতে যে মায়ের অত্যন্ত কষ্টবোধ হয়, এরূপ অবস্থায় তাকে আসলে বিশ্রামের পরামর্শটা বেশি দিতে হবে, যে এই অবস্থায় মা খুব বিশ্রাম নিবে। এই বিশ্রামের ম্যানেজমেন্টটা তাদেরকে আমাদের দিতে হবে, যে যত বেশি নড়াচড়া করবে সেই সময় তত বিশ্রামটাও অনেক বেশি হবে, এবং মাকে তার মন একেবারে এই অবস্থাটা থেকে তার, অর্থাৎ এই যে ভ্রূণের যে সঞ্চালন, এই সঞ্চালনটা খুব বেশি হয়, এক্ষেত্রে মাকে অন্যমনস্ক রাখার জন্য ব্যবস্থা নিতে হবে, তাকে আনন্দ ফুর্তি বা এসবের দিকে খুব খেয়াল রাখতে হবে। প্রয়োজনে একটু ঘোরা, মানে যতটা সম্ভব একটু তার সাথে সময় দেওয়া, হাজবেন্ডকে পরামর্শ দিতে হবে তার সাথে যাতে সময় দেয়। অর্থাৎ এই যে ভ্রূণের যে সঞ্চালনটা, এখানে মা অনেক বেশি কষ্ট পায়, অনেক বেশি ব্যথা পায়, এক্ষেত্রে হাজবেন্ডেরও তার সাথে একটু বেশি সময় দেওয়া, এ ধরনের পরামর্শ দেওয়া, এগুলো চেষ্টা করা আমাদের। এরপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালবুমিনুরিয়া বা প্রস্রাবে অ্যালবুমিন নিঃসরণ হওয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায়। আমরা সবাই জানি, আমরা যারা আছি সবাই এগুলো খুব ভালো জানি, তারপর আমি জাস্ট একটু রিপিট করতেছি, একটু স্মরণ করতেছি আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে কিডনি প্রদাহিত হয়ে এই রোগের সৃষ্টি হয়। শারীরিক অথবা স্নায়ুমণ্ডলের বিকৃতি হেতু মূত্রে অ্যালবুমিন দেখা দেয়। অনেকের মতে গর্ভিণীদের উদরের মাংসপেশির চাপ গর্ভের উপর পড়ে, ফলে গর্ভের চাপটা কিডনির উপরে পড়ে, এতে কিডনিতে রক্ত সঞ্চিত হয়। গর্ভিণীর অ্যালবুমিনুরিয়ার এটাই কারণ। গর্ভ অবস্থা হলেই যে অ্যালবুমিনুরিয়া সৃষ্টি হয় তা নয়। সুস্থ লোকের প্রস্রাবেও অ্যালবুমিন থাকে না, আবার সুস্থ গর্ভিণীর প্রস্রাবেও প্রায় অ্যালবুমিন দেখা যায় না। স্ত্রী লোকদের কোনো প্রকার ধাতু বিকৃতি থাকলে তাদের জৈবনিক তরল বিধানের বিশৃঙ্খলাতেও সে অনুসারে ঘটে থাকে। কিন্তু মূল বিষয় সেটা হচ্ছে এইটা, যে প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। এইটা আমাদের মনে রাখতে হবে। এই বিষয়টা আমরা খুব মনে রাখার চেষ্টা করব। প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। এই কথাটা আমরা খুবই মনে রাখার চেষ্টা করব। যদি কেউ লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। আমরা অনেকেই জানি, জাস্ট একটু স্মরণ করা। আমি আবারও বলছি, এই সেন্টেন্সটা কয়েকবার বলার চেষ্টা করতেছি। প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। এতে প্রস্রাব গাঢ় হয়, পরিমাণে কমে যায় এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে অন্ড লালা জাতীয় পদার্থ বের হয়। গর্ভিণীর হাত পা মুখ ফুলে এবং মাথা ধরা, বমন ইচ্ছা, মাথা ঘোরা, অনিদ্রা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। আরো মনে রাখতে হবে যে গর্ভ অবস্থায় যে একলামশিয়া নামক সাংঘাতিক ব্যাধি প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিনের অপচয় হতেই জন্মে থাকে। এই রোগটা জন্মানোর একটা অন্যতম কারণ হচ্ছে প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিনের যে অপচয় হয় তা হইতেই এটা জন্মে থাকে। তো আমরা এই আগে যে সেন্টেন্সটা বলছিলাম যে প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। আর এর কারণে যে বিষয়গুলো ঘটে, যে অবস্থাটা তৈরি হয়, সেটা হচ্ছে কি হয়, এতে তার যে সমস্যাটা হয় মায়ের, এতে প্রস্রাব গাঢ় হয়ে যায়, পরিমাণ কমে যায় এবং এর সঙ্গে প্রচুর পরিমাণে অন্ড লালার মতো পদার্থ বের হয়। গর্ভিণীর হাত পা, অর্থাৎ প্রসূতি মায়ের হাত পা মুখ ফুলে যায় এবং মাথা ধরা দেখা দেয়, বমন ইচ্ছা, মাথা ঘোরা, অনিদ্রা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। তো আমি আবার পড়ছি, গর্ভাবস্থায় একলামশিয়া নামক সাংঘাতিক ব্যাধি, এই ব্যাধিটি প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিনের অপচয় হইতে আস্তে আস্তে এটা তৈরি হতে থাকে। অতএব সন্দেহ হলে প্রস্রাব পরীক্ষা করে সত্বর ভালো চিকিৎসা নিতে হবে বা কোনো গাইনিক ডাক্তারের পরামর্শ নিতে বলতে হবে।
আমাদের হোমিওপ্যাথিক মতে আমি বিশেষ করে অ্যালবুমিনের এই জায়গাটা দেখছিলাম রবিন মার্ফির রেপার্টরিতে। এখানে ফার্স্ট গ্রেডের কোনো ড্রাগ পাইনি। এখানে এপিসমেল, আর্সেনিক, আর্সেনিক আয়োড, ক্যান্থারিস, জেলসিমিয়াম, হেলোনিয়াস, কেলিকার্প, কেলিমিউর, মার্কর, নেট্রামিউর এই ওষুধগুলো দ্বিতীয় শ্রেণীতে আছে। এই ওষুধগুলো এই রবিন মার্ফির রেপার্টরিতে আমি দেখছিলাম, আজকেই দেখছিলাম। তো এই ড্রাগগুলো আছে মোটামুটি, তো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো অ্যালবুমিনুরিয়াটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় গর্ভ অবস্থায়। এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত পরে হয়তো অন্য কেউ পড়াবে বা আমরাও আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আমরা একটু ছোট ছোট করে জানি। অনেক বড় ক্লাস হয় আমরা দেখছি অনেক সময়, তো বড় ক্লাস থেকেও অনেক বড় কিছু আমরা শুনি কিন্তু আসলে ধরে রাখতে পারি না। এই জন্য আমি খুব ছোট ছোট করে বলছি, যে ছোট ছোট করে আমরা এগুলো জানার চেষ্টা করব। প্রস্রাবে যে পরিমাণ অ্যালবুমিন বর্ধিত হয়, রক্তে সেই পরিমাণ অ্যালবুমিন কমে যায়। আমরা এই সেন্টেন্সটা মনে রাখার চেষ্টা করব। আর হচ্ছে গর্ভ অবস্থায় একলামশিয়া নামক সাংঘাতিক যে ব্যাধিটি দেখা দেয় এবং এটা প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিনের অপচয় হইতেই জন্ম হয়। এক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং প্রয়োজনে আমরা কোনো গাইনিক ডাক্তারের কাছে রোগীকে হস্তান্তর করার প্রয়োজন মনে করলে আমরা করব। আমাদের আসলে আমরা একটা জিনিস করতে চাই না, সেটা হচ্ছে রোগীকে অন্য কোথাও হস্তান্তর করতে চাই না, নিজেরা অনেক সময় ধরে রাখি, খামখেয়ালি করি, এটি আমরা করব না। এরপরে হচ্ছে হিস্টেরিয়া, এটাও বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়। হিস্টেরিয়া তো আমরা মোটামুটি জানি, আমি এটা একটু করে যাচ্ছি। এরপরে হচ্ছে এই যে যোনি মুখের ছিন্নতা, র্যাপচার আর কি, এটা ছিঁড়ে যাওয়া। প্রসবকালে যোনি মুখের স্বল্প বিস্তার ছিঁড়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায়। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রসবকালে যোনি মুখে অল্প বিস্তার ছিঁড়ে যায়। এতে ভয় পাওয়া, আসলে এতে রোগীকে, যদি আমাদের কাছে এই ধরনের পেশেন্ট আসে তো তাকে প্রথমে হচ্ছে তাকে সে যাতে ভয় না পায়, এটা বলতে হবে যেটা অনেক ভয়ের কিছু না। তাকে এইভাবে করতে হবে। অনেক বিশেষ করে ফার্স্ট টাইম যাদের বেবি হয় তারা ছিঁড়ে গেলে অনেক সময় অনেক বেশি ভয় পেয়ে যায়। তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমে শান্ত করতে হবে যে না, এটা ভয়ের কিছু না। বেশিরভাগ প্রসূতির ক্ষেত্রে এমনটি হয়। এই অবস্থায় কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন নাও হতে পারে, তবে বাহ্যিক কোনো ঔষধ ব্যবহার করা যেতে পারে এবং এটা প্রয়োজনে সেলাই করে নেওয়া যেতে পারে। কোনো গাইনি বিশেষজ্ঞ বা আমাদের যারা নার্স আছে অনেকে, এদের দ্বারা এটা সেলাই করে নেওয়া যেতে পারে। এ ধরনের এটাই, এখানে আসলে তেমন ওষুধের প্রয়োজন হয় না। এরপরে হচ্ছে যে ফুল না পড়া, এটা খুব একটা ঝামেলার বিষয়। ফুল না পড়া, প্রসবের কিছু পরেই ফুল নির্গত হয়ে যাবে, এটাই সাধারণ নিয়ম। এটা হওয়া উচিত যে প্রসব হওয়ার কিছু সময় পরেই, কিছু সময়ের মধ্যেই এটা নির্গত হবে, এটা সাধারণ নিয়ম। কিন্তু কোনো কারণবশত এর ব্যতিক্রম ঘটতে পারে। ফুল পড়তে আধা ঘন্টারও বেশি সময় দেরি হওয়া, আধা ঘন্টার বেশি সময় দেরি হওয়া এটা নিরাপদ না। আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাওয়া উচিত। তো আধা ঘন্টার বেশি যদি হয়ে যায় তাহলে এটাকে নিরাপদ বলা যাবে না। ফুল পড়ার আগে যদি জরায়ুর সংকুচিত হতে থাকে তাহলে মারাত্মক রক্তস্রাব হওয়ার আশঙ্কা থাকে। ফুলটা পড়ে যাওয়ার আগেই যদি জরায়ু সংকুচিত হওয়া শুরু হয় সেক্ষেত্রে অনেক বেশি রক্তস্রাব হওয়ার আশঙ্কা থাকে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই বেদনার সাময়িক নিবৃত্তি ঘটে। পরে অপেক্ষাকৃত কম জোরে বেদনা উপস্থিত হলে ফুল জরায়ু হতে বিচ্ছিন্ন হয়ে যোনির মধ্যে অবস্থিত থাকে অথবা বের হয়ে আসে। ফুল বের করার জন্য বিশেষ করে আমাদের দেশে যারা আমার মতো একেবারে গ্রামে কাজ করি আমরা, একেবারে তৃণমূল পর্যায়ে, তো এখানে অনেক সময় দেখা যায় যারা দায়ী থাকে তারা অভিজ্ঞ থাকে না, তাদের প্রশিক্ষণ থাকে না। তো এরা অনেক সময় এগুলো নিয়ে টানাটানি করে, যাতে খুব ঝামেলা হয়। সেক্ষেত্রে এখন যদিও আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, আমাদের জীবনযাত্রার স্টাইলটা চেঞ্জ হয়েছে আগের তুলনায় অনেক, আজ থেকে 25-30 বছর আগের তুলনায় এখন অনেক বেশি। সেক্ষেত্রে বলা হয়েছে যে মাকে চিৎ করে শুয়ে রেখে তারপরে ধাতু প্রকৃতি অনুসারে বা সাদৃশ্য লক্ষণ মতে আমরা ওষুধ দিতে পারবো। ফুল নির্গত হওয়ার সহায়ক বেদনা বা জরায়ুর সংকোচন না থাকলে জরায়ুর উপর তলপেটে হাত দিয়ে ধীরে ধীরে ঘর্ষণ করা যেতে পারে। চাপ দিলে জরায়ুর সংকোচন হয়ে ফুল নির্গত হতে পারে। অর্থাৎ ঘর্ষণ এবং আস্তে স্লোভাবে চাপ দিতে হবে
এই সকল কাজ সহজে সম্পন্ন না হলে মারাত্মক রক্তস্রাব দেখা দিলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগীকে হস্তান্তর করা উচিত। আমরা ধরে রাখবো না, এটুকু আমরা চেষ্টা করব। রোগীর অবস্থা যদি সিরিয়াসলি দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমরা রোগীকে কোনো স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে হস্তান্তর করব। এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা অনেকেই একটু গোড়ামির মধ্যে থাকি, রোগীকে ছেড়ে দিতে চাই না, বা অনেকে দেখা যাচ্ছে লক্ষণ সাদৃশ্যে না মিলে কিছু গদবাঁধা ওষুধ আমরা প্রয়োগ করি। সেই গদবাঁধা ওষুধটা আমরা অনেক সময় এই পালসিটিলা বা আদার্স কিছু ওষুধ প্রয়োগ করি, আমিও এক সময় করতাম, কিন্তু আসলে পেশেন্টটা পালসিটিলা নাও হতে পারে, পেশেন্টটা সিপিআরও হতে পারে, পেশেন্টটা আদার্স কোনো মেডিসিনের হতে পারে। তো আমরা একেবারে এরকম গদবাঁধা প্রয়োগ করব না, লক্ষণ সাদৃশ্যে মিলে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করব। এরপরে আসি আমরা একটু, তো ডেলিভারি তো হয়ে গেল, ফুল পড়ে গেল, এরপরে আমরা আসি একটু শিশুদের দিকে আমরা যেতে পারি কিনা। তো এরপরে হচ্ছে এই যে স্তনে দুধ কম আসা, স্তনে দুধ কম আসা, এটা একটা বড় প্রবলেম, বর্তমান সময়ে একটা অনেক বড় সমস্যা হচ্ছে, এটা আমরা সবাই জানি। বিশেষ করে দেখা যায় প্রসবের 20 ঘন্টার মধ্যে স্তনে দুধ আসে, উক্ত সময়ের মধ্যে দুধ না আসে তখন বুঝতে হবে কিছুটা গোলমাল ঘটছে এবং এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ সেবন করতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে 20 ঘন্টা বা তারও একটু বেশি, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময়ের কথা বলা হয়, তো মিনিমাম 20 ঘন্টা, অনেকটা সময় দেখা যায় কি যেটা হয় এখন, তো আমাদের অনেক আধুনিকায়ন হয়েছে যে বাচ্চার কাঁদতেছে, কিন্তু ডেলিভারির পর কান্নাটা তো খুব স্বাভাবিক কান্না, এটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। তারপরে দেখা যাচ্ছে কি সাথে সাথে দেখা যায় এই যে কৃত্রিম যে বেবি ফিড গুলো আছে, এগুলো তারা কিনে খাওয়ানো শুরু করে দেয়। তো দেখা যাচ্ছে পরে অনেক বাচ্চা এই আর মায়ের ব্রেস্ট মুখে নিতে চায় না। এই দিকগুলোই আমরা চেষ্টা করব, আমাদের যে যারা অন্তত হোমিওপ্যাথির ভক্ত, যারা হোমিওপ্যাথির কাছে আসে, আমাদের কাছে তো এখন কম আসে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে যারা আসে অন্তত, বা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী সবসময় থাকে, আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি আমাদের কিছু না কিছু শুভাকাঙ্ক্ষী অবশ্যই থাকে, অন্তত তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিব যে একটু সময় আমরা অপেক্ষা করব, ব্রেস্টের দুধ চলে আসবে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করি। আর যতটা সময় পর্যন্ত দুধ না আসে ততটা সময় পর্যন্ত বাচ্চা মায়ের পেট থেকে যা নিয়ে আসে তা থেকে সে থাকতে পারে, তাদের সমস্যা হবে না। তো অনেক সময় দেখা যায় এই ধৈর্যটুকু ধরতে চায় না, আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা এই পরামর্শ দেবো যে একটু ধৈর্য ধরেন, এটা ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করবো এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যায় স্তনে এত বেশি দুধ হয়, দুধের পরিমাণটা এত বেশি হয় যে শিশু খেতে পারে না, অর্থাৎ শিশু যখন নিপিল মুখে নিয়ে টান দেয় তখন এত বেশি চলে আসে যে শিশু গিলতে পারে না, যে পরিমাণ আসে শিশু গিলে পারে না, সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বিশেষ করে লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করা। আবার এমন ভাবে আমরা ওষুধ দেবো না যে একেবারেই কমে গেছে, এমনটি আমরা চেষ্টা করব না। বা অনেক সময় আমরা যে ওষুধ না দিয়ে, দুধ কমার জন্য ওষুধ না দিয়ে আমরা এটা বলতে পারি যে বাচ্চা যদি খেয়ে বেশি না পারে তাহলে চেপে ফেলে দেওয়ার পরামর্শ দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা এই ব্রেস্টের এই স্তনের দুধ কমে যাওয়ার জন্য যে ওষুধগুলো আছে এগুলো প্রয়োগ করলে অনেক সময় দেখা যাচ্ছে বেশি পরিমাণ কমে যেতে পারে, তাহলে আবার সমস্যা হতে পারে। তো যাদের বেশি হয় তাদেরকে আমরা এই পরামর্শ দিতে পারি যে চেপে ফেলে দিবে, আর যতটুকু হয় বাচ্চা খাবে। এরপরে হচ্ছে অনেক সময় এটা আছে মাস্টাইটিস বা ঠুনকো বলে, এই যে গ্রাম বাংলায় এই ধরনের শব্দ ব্যবহার করে, অনেক বইতেও দেখছি, ইন্ডিয়ান বাংলা ম্যাট্রিয়ামেটিকা তো এই শব্দটা ব্যবহার করা আছে। ঠুনকো, ঠুনকো রোগ বলে, স্তন লাল হয়ে যায়, জ্বালা করে, ব্যথা হয়, পুজ জমে, এইসব বিষয় দেখা দেয়। তো এই লক্ষণগুলো খুব কষ্টদায়ক। এই লক্ষণগুলো আমরা চেষ্টা করব লক্ষণ সাদৃশ্যে ঔষধ দিতে। অনেকেই দেখা যায় ফাইটোলক্কা, ব্রায়োনিয়া এগুলো দিয়ে থাকেন, তো লক্ষণ সাদৃশ্যে যেটা আসে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব, আমরা একেবারে গদবাদা কিছু দিব না, এটার দিকে আমরা চেষ্টা করব। এরপরে হচ্ছে যে মিল্ক ফিভার, অর্থাৎ দুগ্ধ জ্বর, এইগুলো একেবারে নর্মালি যেগুলো দেখা যায় সেগুলোই আমি বলার চেষ্টা করতেছি ছোট ছোট করে। প্রসবের পরে স্তনে দুগ্ধ সঞ্চার হলে অনেক সময় দেখা যায় স্তনে ব্যথা হয়, টাটানি হয় ইত্যাদি উপসর্গ দেখা দেয় এবং একে দুগ্ধ জ্বর বলে, মিল্ক ফিভার বলে। তো এগুলো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো ছোট ছোট করে করার। এর জন্য আমরা
যে ম্যানেজমেন্ট আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব, আর লক্ষণ সাদৃশ্যে ওষুধ দেওয়ার চেষ্টা করব। যে বেলেডোনা, ব্রায়োনিয়া, আর্নিকা এগুলো আমরা অনেকেই দিয়ে থাকি, তো সেগুলো লক্ষণ সাদৃশ্যে যেটা আসে সেটা দেব আমরা একেবারে। আমি মূলত বলতে চাচ্ছি এই লক্ষণগুলোর ভিত্তিতে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি, অনেকেরই যারা অনেক দিন প্র্যাকটিস করতেছেন, যারা আমাদের মতো কম সময় প্র্যাকটিস করেন না, অনেক 30-40 বছর প্র্যাকটিস করতেছেন, তাদের তো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হয়েই গেছে, তারা এইভাবে দিতে পারে। তবে আমরা যারা বেশি দিন আমাদের প্র্যাকটিসের বয়স না, আমরা অন্তত লক্ষণ সাদৃশ্যে মিলাই দেওয়ার চেষ্টা করব, আর যে ম্যানেজমেন্ট গুলো আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। প্রসবের পরে প্রস্রাব বন্ধ হওয়া, এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক। প্রসবের পরে প্রস্রাব বন্ধ হওয়া, আমি কয়েকটা পেশেন্ট পাইছিলাম। তো প্রসূতির কষ্টকর প্রসব অথবা প্রসবের সময় মূত্রদ্বারে আঘাত পাওয়ার জন্য কোনো প্রসূতির প্রস্রাব বন্ধ হয়ে যায় বা অতি কষ্টে প্রস্রাব হয়, এতে প্রসূতির অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণা হয়। এগুলো বিশেষ করে অনেক সময় বলতে চায় না, পেশেন্টরা চাপায় রাখে, তো অনেক কষ্ট পায়। আমি আবার বলতেছি, প্রসবের সময় তো তার প্রচন্ড কষ্ট হয়ই, এটার ব্যাখ্যা তো করা যাবে না, বা এটার ব্যাখ্যা অনেক হয়েছে। তো প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, যে কষ্ট অন্য স্বাভাবিক সময় হলে মানুষটা বাঁচত না, মরেই যেত। এর একটা ডিগ্রি আছে, একটা মান আছে, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। অথবা প্রসবের সময় মূত্রদ্বারের আঘাত পাওয়ার জন্য কোনো প্রসূতির প্রস্রাব বন্ধ হয়ে যায়, এতে প্রচন্ড কষ্ট হয়, এতে প্রসূতি অত্যন্ত কষ্ট পায়। তো এই ক্ষেত্রে আমি যে 3-4টা রোগী পাইছিলাম, 3-4টা রোগীকে আমি আর্নিকা দিছিলাম, এবং 3-4টা রোগী ঘন্টা দেড়েক পরে ফোন দিছিল যে তার প্রস্রাব হয়ে গেছে। এটা আমার একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি 3-4টা রোগী পাইছিলাম এরকম, প্রসব হওয়ার পরে মায়ের প্রস্রাব বন্ধ ছিল, আমি 3-4টা রোগীকেই আর্নিকা দিছিলাম, পাওয়ার টাইম মুহূর্তে মনে নেই, এবং 3-4টা রোগী 2 ঘন্টার মধ্যে ফোন করছিল যে না আমার প্রস্রাব হয়ে গেছে, এবং তারা খুব তৃপ্তি ফিল করছিল এই প্রস্রাব হয়ে যাওয়ার পর। এখানে আমার এই আর্নিকার এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। প্রস্রাবান্তে লোকিয়া স্রাব, লোকিয়া ডিসচার্জ, যেটা প্রস্রাবের পরে যে ডিসচার্জটা হয় সেটা, এটা প্রস্রাবের পর ফুল নির্গত হওয়ার পর কিছুক্ষণ পর থেকে জনিদার হতে ক্লেদ স্রাব বের হতে থাকে, এক ধরনের ডিসচার্জ। প্রথম দিন প্রচুর পরিমাণে পানির মতো তরল রক্তস্রাব হয়, অতঃপর 2-3 দিন পর হতে উক্ত স্রাব ঋতুস্রাব আকারে পরিণত হয় এবং সাধারণত 10 দিন পর্যন্ত এভাবে থাকে। 10 দিনের পরেও থাকতে পারবে, সাধারণত 10 দিন, তারপরেও থাকে অনেকের। ধর্মীয় দৃষ্টিতে সম্ভবত 40 দিনের একটা আছে। 10 দিনের পর থেকে স্রাবের লাল বর্ণ পরিবর্তন হয়ে হলদে রঙের মতো হয় এবং আস্তে আস্তে সাদা শ্লেষার মতো আকার ধারণ করে। প্রসূতি নড়ে চড়ে বেড়ানো শুরু করলে কিছুদিন বেশি পরিমাণে স্রাব হয় এবং আরো কিছুদিন এভাবে চলে শেষে একেবারে বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে প্রসবের পর প্রসূতিদের উল্লেখিত নিয়ম অনুসারে ক্লেদ স্রাব হয়, কিন্তু এর কোনো ব্যতিক্রম ঘটলে, অর্থাৎ প্রচুর পরিমাণে স্রাব হতে থাকলে অথবা স্রাব একেবারে বন্ধ হয়ে গেলে, অনেকদিন ধরে স্রাব হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে। এখানে এটার ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি, এটা কিছুদিন চলতে থাকে। তবে এটা যদি একেবারে অনেক বেশি হয়, নরমালি এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, এটা নরমালি হয়ে যায়। তো এটা আমরা সবাই জানি। তবে যে এই ক্ষেত্রে বিশেষ করে অশোকা, ক্রিওজোট, স্যাভাইনা এই ওষুধগুলো মোটামুটি ব্যবহার হয়, আমি এমনি বললাম। তো তারপরে লক্ষণ ভেদে যার যেটা আসে আমরা সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তবে অধিকাংশ ক্ষেত্রেই এখানে এইসব ক্ষেত্রে হাইজিন অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দিতে হবে। হাইজিন অবলম্বন করা এই সময় খুব বেশি প্রয়োজন। হাইজিন অবলম্বন করার জন্য তাদেরকে ম্যানেজমেন্ট দিতে হবে, সাধারণত ওষুধের প্রয়োজন হয় না। আমরা চেষ্টা করব যেখানে ওষুধের প্রয়োজন হয় না সেখানে আমরা ওষুধ না দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আমরা এটা করতে চাই না।
তারপরে প্রসবের পরে যে অনেক সময় দেখা যায় পায়ে পানি নেমে যায়, এটা একটা বেশ, এখন আগে বেশ বেশি দেখা যেত, এখন এটা খুব কম দেখা যায়। প্রসবের 2-3 দিন পরে অথবা 8-10 দিন পরে এই রোগ দেখা দেয়। প্রসূতি এই রোগে 1 সপ্তাহের মতো বা কখনো কখনো অনেকদিন পর্যন্ত ভোগার পরে অব্যাহতি পায়। এই রোগে পায়ের শিরাসমূহ প্রদাহযুক্ত হয়, আক্রান্ত অঙ্গ ফুলে ওঠে এবং সাদা ও ভয়ানক বেদনাযুক্ত হয়। আক্রান্ত স্থান শক্ত হয়, নোয়ানো যায় না, অবশ বোধ হয়, স্ফীত স্থানে আঙুল দিয়ে চাপলে গর্তের মতো হয়ে যায়। রোগ সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়লে বেদনা কমে যায়, আরোগ্য হয়ে গেলে আক্রান্ত স্থান বা অঙ্গ অবশবোধ কিছুদিন থাকে, নড়াচড়া করলে বেদনা অনুভব করে। এগুলো এখন তেমন একটা দেখা যায় না, জাস্ট আমি একটু শেয়ার করলাম। এই সুতিকা জ্বর, পারপিউরাল ফিভার, এটা বেশ দেখা যায়, এখনো দেখা যায়, বিশেষ করে গ্রামে দেখা যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। প্রসবের 3-4 দিন পর হতে প্রবল বেগে জ্বর হলে তা প্রায় সুতিকা জ্বরে পরিণত হয়, পারপিউরাল ফিভার বলা হয়। এর কারণে কোনো প্রকারে প্রসূতি জননেন্দ্রিয় দূষিত হওয়া, প্রসবের পর স্রাব বা চাপচাপ রক্ত জরায়ু এবং যোনিদ্বারে জমে থাকা, কষ্টকর প্রস্রাব ও অস্ত্র দ্বারা প্রস্রাব করানো, মূত্রথলির অপরিমিত প্রসারণ, যোনিদ্বার ও জরায়ু ক্ষত বিক্ষত হওয়ার জন্য প্রদাহ, জরায়ুর ভিতরে ফুলের অবশিষ্ট অংশ আটকে থাকা, প্রসবের পরে রক্তস্রাব বন্ধ করার জন্য লৌহ সংযুক্ত ঔষধ কিংবা বরফ প্রয়োগ করা, প্রসবান্তে বিরেচক ঔষধ প্রয়োগ প্রভৃতি। সুতিকা জ্বর হওয়ার পূর্বে শরীর হাত পা কামড়ায় এবং নাড়ি অত্যন্ত দ্রুতগামী হয়। প্রথমে শীত করে জ্বর হয়, পিপাসা, অতিশয় গাত্রোত্তাপ, দ্রুত পেটে অতিশয় বেদনা ও টাটানি, পেট ফুলা, ক্ষুধাহীনতা, গা বমি বমি করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। এই বিষয়টা আমি আবার একটু পড়তেছি, আমাদের যারা একটু গ্রামের দিকে করি তারা এই রোগীগুলো পাওয়া যায় বেশ। প্রসবের 3-4 দিন পর হতেই প্রবল বেগে জ্বর হলে তা প্রায় সুতিকা জ্বরে পরিণত হয়। এর কারণ কোন প্রকারে প্রসূতির জনন্দ্রিয় দূষিত হওয়া, প্রসবের পর স্রাব বা চাপচাপ রক্ত জরায়ু যোনিদ্বারে জমে থাকা, কষ্টকর প্রস্রাব ও অস্ত্র দ্বারা প্রস্রাব করানো, মূত্রথলির অপরিমিত প্রসারণ, যোনিদ্বার ও জরায়ু ক্ষতবিক্ষত হওয়ার জন্য প্রদাহ, জরায়ুর ভিতরে ফুল বা প্লাসেন্টার অবশিষ্ট অংশ বা কিছু অংশ আটকে থাকা, অনেক সময় ফুল ছিঁড়ে বের হয়ে আসে টানাটানি করলে, তখন কিছু অংশ আটকে থাকে। প্রসবের পরে রক্তস্রাব বন্ধ করার জন্য অনেকে এই আয়রনযুক্ত ঔষধ খাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। অনেকে এই রক্তক্ষরণকে বন্ধ করার জন্য বরফ প্রয়োগ করে, প্রসবান্তে বিভিন্ন বিরেচক ঔষধ প্রয়োগ করে প্রভৃতি। এবং সুতিকা এই সব কারণে এগুলো হতে পারে। সুতিকা জ্বর হওয়ার পূর্বে শরীর হাত পা কামড়ায় এবং নারী অত্যন্ত দ্রুতগামী হয়। প্রথমে শীত করে জ্বর হয়, পিপাসা থাকে বেশি, অনেক বেশি পিপাসা থাকে, শরীরের উত্তাপ থাকে, গাত্রোত্তাপ থাকে এবং নাড়ি পূর্ণ থাকে, দ্রুত পেটে অতিশয় বেদনা হয় এবং টাটানি, পেট ফুলা, ক্ষুধাহীনতা, গা বমি বমি বা বমি করা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সুতিকা জ্বর অতি অল্প সময়ে বৃদ্ধি পায়, এমনকি 24 ঘন্টার মধ্যে রোগিনীর জীবন শেষ করে ফেলতে পারে, এটা আমরা মনে রাখবো। এবং কোন কোন স্থলে রক্তের বিকৃতি বশত রোগিনীর প্রাণনাশ হয়। এই সুতিকা জ্বরে বিশেষ করে গ্রামে এখনো দেখা যায় মৃত্যু হয়। তো আমরা যারা আছি এই ব্যাপারে আমরা বেশ একটু সচেষ্ট হব, যে বিশেষ করে বাচ্চা ডেলিভারির পর 2-3 দিন পরে যদি 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে যদি জ্বর আসে এবং সেটা যদি প্রবল বেগে হয়, তাহলে এই জ্বরটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখব, হেলামতি করব না। আমরা অনেকেই দেখা গেছে অনেক ক্ষেত্রে হেলামতি করি, গুরুত্ব দেই না। এটা আমরা করব না, যেহেতু আমরা যেভাবেই আসুক, আমরা চিকিৎসক, রোগী আমাদের উপর অনেক বড় ধারণা করে আমাদের কাছে আসে, তো আমরা যেন এই ব্যাপারটা অনেক গুরুত্বের সাথে দেখি, এটা আমাদের অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে বিশেষ করে অনেক সময় রোগী ডেড হয়ে যায়। এরপরে সুতিকাক্ষেপ, মানে যে এই সময় অনেক সময় কনভালশন দেখা দেয়, এই কনভালশনটাও কিন্তু এই যে পারপিউরাল কনভালশন,
খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি কেন্ট রেপার্টরি থেকে সুতিকা জ্বরের ফার্স্ট গ্রেডের ওষুধগুলো আজকে দেখছিলাম, আমি একটু শেয়ার করতেছি। এই পারপিউরাল ফেভারের ব্যাপারে কেন্ট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডের ওষুধ আছে যে কটা, সে কটা আমি বলছি। কার্বোনিয়াম সালভ, ইচেনিশিয়া, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, পালসেটিলা, পাইরোজেন, রাস্টক্স, সালফার, আরো দু একটা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে আমি পাইরোজেন ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ক্লিনিক্যালি একটু শেয়ার করতেছি, পাইরোজেন ওষুধটা এই ক্ষেত্রে আমি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি এই যে সুতিকা জ্বরের কেন্ট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডের যে ড্রাগগুলো আছে আমি আরেকবার বলছি। কার্বোনিয়াম সালভ, ইসেনিশিয়া, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, পালসেটিলা, পাইরোজেন, রাস্টক্স, সালফার, আরো সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডে অনেক ওষুধ আছে, আমি ফার্স্ট গ্রেড করে একটু লিখছিলাম। তো এর ভিতর থেকে আমরা লক্ষণ ভেদে রোগীকে ওষুধ দেওয়ার চেষ্টা করব, যে এটা আছে এটা না, লক্ষণ মিলাইতে হবে, ম্যাট্রিমেটিক্যাল লক্ষণ মিলাইতে হবে, রোগীর কাতরতা মিলাতে হবে, রোগীর ধাতুগত বৈশিষ্ট্য মিলাতে হবে, মায়াজম দেখতে হবে, তারপরে আমরা ওষুধটি দিব। রেপার্টরিতে থাকলেই যে আমরা হুট করে দিয়ে দেবো এমনটি করব না। এরপরে হচ্ছে কনভালশন, পারপিউরাল কনভালশন, সুতিকাক্ষেপ। প্রসবের সময় অনেক প্রসূতির আক্ষেপ উপস্থিত হয়, বা হিস্টেরিয়া রোগ বা মির্গি রোগে আক্রান্ত গর্ভিণীদের প্রায়ই এইরকম আক্ষেপ উপস্থিত হয়ে থাকে। এই পীড়া হঠাৎ উপস্থিত হয় এবং রোগিণী অচেতন হয়ে পড়ে। সর্ব শরীরের পেশির আক্ষেপ উপস্থিত হয়, হাত পা খিঁচুনি দেখা দেয়, চোখ ঘুরে যায়, চোখ ঘুরায়, জিহ্বা বের হয়ে পড়ে, মুখ দিয়ে ফেনা বের হয়। রোগের আক্রমণের সময় হতে এর স্থায়িত্ব 20 মিনিট পর্যন্ত, এবং আস্তে আস্তে খিঁচুনি কমে আসে। আবার কারো কারো সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত এই খিঁচুনি দূরীভূত হয় না। রোগ সাংঘাতিক আকার ধারণ করলে চেতনা প্রায় একেবারেই হয় না। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব। এখানেও আমি কেন্ট রেপার্টরি থেকে কয়েকটা ওষুধ, ফার্স্ট গ্রেডের 4টা ওষুধ আছে কেন্ট রেপার্টরিতে, আরো যেটা থাকতে পারে, যেমন বেলেডোনা এখানে ফার্স্ট গ্রেডে আছে, সিকিউটা ফার্স্ট গ্রেডে আছে, হায়োসিয়ামাস ফার্স্ট গ্রেডে আছে, স্ট্রামোনিয়াম ফার্স্ট গ্রেডে আছে। তো আমরা এইগুলো লক্ষণ ভেদে আমরা চেষ্টা করব, যদি পারি লক্ষণ ভেদে যেগুলো আসে। সাদৃশ্য সহ লক্ষণ সাদৃশ্য না হলে আমরা ওষুধ দিব না। আমরা চেষ্টা করব অন্তত লক্ষণ সাদৃশ্যে যে ওষুধ আসে আমরা সেটা দেব, পুরো না হোক অন্তত 50-60% যাতে মিলে যায়, সাদৃশ্য হয়, আমরা সেইভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করব এবং সূক্ষ্ম মাত্রায় দেব। অর্গানন যেভাবে প্রয়োগ করতে বলছে সেভাবে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এরপরে হচ্ছে প্রসবান্তিক যে ব্যথা থাকে, আফটার পেইন, লেবারের পরে যে পেইন থাকে, এই বেদনা প্রসবের পর আরম্ভ হয়। গর্ভ অবস্থায় জরায়ু বেড়ে যায় এবং প্রসবের পর জরায়ু পুনরায় সংকুচিত হওয়ার সময় উরুতে বেদনা শুরু হয়, এটাই স্বাভাবিক এবং এটা মায়ের পক্ষে মঙ্গলকর। এই ব্যথাগুলো হওয়া মঙ্গলকর, কারণ এই বেদনার সঙ্গে সঙ্গে জরায়ুর মধ্যস্থ জমাট রক্ত প্রভৃতি দূষিত পদার্থ বের হয়ে যায়। প্রথমবারের যারা প্রথম মা হয় অপেক্ষা বহু সন্তান প্রসবকারী স্ত্রী লোক এ ধরনের ব্যথা বেশি হয়, অর্থাৎ প্রথমবার এটা কম হয়। যারা এখন তো সন্তান কম হয় আর কি, এটা এই ব্যাপারে না বলাই ভালো আর কি। স্ত্রী লোকদের এ ধরনের ব্যথা বেশি হয়, যারা বহু সন্তান একাধিক অনেকবার সন্তান প্রসব করছে তাদের ক্ষেত্রে এই ব্যথাটা বেশি হয়, বেদনা দীর্ঘস্থায়ী হয় এবং কষ্টকর হলে চিকিৎসার প্রয়োজন হয়। এখানে কেন্ট রেপার্টরিতে এই আফটার পেইনের ক্ষেত্রে, লিভার আফটার পেইনের ক্ষেত্রে একটা ড্রাগ আছে ফার্স্ট গ্রেডের সিঙ্গেল, ল্যাকেসিস, আমরা দেখতে পারি কেন্ট রেপার্টরিতে। আচ্ছা, লিভারের পরে আফটার পেইন যেটা, এখানে ল্যাকেসিস একটাই ওষুধ আছে সিঙ্গেল ফার্স্ট গ্রেড। তো সিঙ্গেল আছে একটা, জন্য বলে ফেললাম আর কি। মাঝে মাঝে দেখতে তো ড্রাগ না বললে তো অনেকের অস্বস্তি লেগে যাবে আর কি। অ্যাবরশন আর মিসক্যারেজ এই দুইটা বাদ পড়ে গেছে, এই দুইটা একটু বলি। অ্যাবরশন আর মিসক্যারেজ আমরা দুইটাকে অনেক সময় ভুলায় ফেলি। আমরা এই অ্যাবরশনকেও অ্যাবরশন বলি, মিসক্যারেজকেও অ্যাবরশন বলি, আবার অনেক সময় অ্যাবরশনকেও মিসক্যারেজ বলি, মিসক্যারেজকেও অ্যাবরশন বলি। এখানে একটু বলি, গর্ভবতীর গর্ভ সঞ্চারের 3 অথবা 4 মাস
সঞ্চারের 3 অথবা 4 মাস হয় এবং ফুল সঠিকভাবে গঠিত হয়নি, তখন কোনো কারণে গর্ভ নষ্ট হলে তখন তাকে অ্যাবর্শন বলে। তো আমরা ধরে নেই যে 3 অথবা 4 মাসের মধ্যে যদি এটা ড্যামেজ হয়ে যায় বা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তো সেইটাকে আমরা বলবো অ্যাবর্শন। গর্ভ সঞ্চারের 3 অথবা 4 মাস হয়ে গেলে এবং এ সময় ফুল সঠিকভাবে তৈরি হয় না, অর্থাৎ প্লাসেন্টা সঠিকভাবে গঠিত হয়নি, প্লাসেন্টাটা সঠিকভাবে এখনো গঠিত হয়নি, তখন কোনো কারণে যদি গর্ভ নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা অ্যাবর্শন বলবো। আর মিসক্যারেজটা হচ্ছে গর্ভ সঞ্চারের 6 মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাস হয়ে গেলে পর্যন্ত যদি কোনো কারণে গর্ভ নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় মিসক্যারেজ। কিন্তু পরবর্তী মাসগুলি অর্থাৎ 7 মাসের পরে এবং 9 মাসের মধ্যে ভ্রূণ নির্গত হলে শিশু জীবিত থাকতে পারে। 7 মাস যখন হয়ে যাবে তখন যদি কোনো কারণে ডেলিভারি হয়ে যায় বা ভ্রূণ নির্গত হয় তখন ভ্রূণ জীবিত থাকতে পারে এবং তাকে বাঁচানো যেতে পারে। এরকম হলে তাকে বলা হয় অকাল প্রসব বা প্রি ম্যাচিউর লেবার আর কি। তো এইটাও আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে অ্যাবর্শনটা কি, মিসক্যারেজটা কি, আর প্রি ম্যাচিউর লেবারটা কি, অকাল প্রসব। আমরা সবাই জানি, এখানে যারা আছি কেউ জানি না এরকম কেউ মনে হয় নেই। তারপরে একটু মনে করা, একটু স্মরণ করা। অনেক সময় আমরা জানা জিনিসগুলো ভুলে যাই, পরীক্ষার হলে যায় পড়ে যাওয়া জিনিসগুলো ভুলে যাই, লিখতে পারে না, এটা অনেক কষ্ট। আর যে পড়ে যায়নি সে লিখতে পারে না, তার আসলে কোনো কষ্টই নাই, ও পড়ে নাই, ও লেখে নাই। কিন্তু যে পড়ে গেছে আর লিখতে লিখতে যায় হঠাৎ ভুলে গেছে, তার যে কি কষ্ট, এটা অনেক বড় কষ্ট। তো সে কারণে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা সবাই জানি, তারপরেও জাস্ট আমরা একটু মনে করে নিলাম। যে সমস্ত প্রসূতির গর্ভস্রাব 3 অথবা 4 মাসের মাথায় হয়ে থাকে তখন ভয় অত্যন্ত বেশি থাকে। এ সময় প্রসূতির জীবনের আশঙ্কা অত্যন্ত বেশি থাকে, কিন্তু এর পরেও গর্ভস্রাব হলে প্রসূতির জীবন সম্বন্ধে আশঙ্কার কারণ থাকে। অনেক প্রসূতির বারবার গর্ভস্রাব হয়, গর্ভস্রাব একবার হলেই কিন্তু গর্ভস্রাবের প্রবণতা জন্মে। এই কথাটা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট। একবার গর্ভস্রাব দেখা দিলে পরবর্তীতে বারবার এটা হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক প্রসূতির বারবার গর্ভস্রাব হয়, গর্ভস্রাব একবার হলেই কিন্তু গর্ভস্রাবের প্রবণতা জন্মে। এই প্রবণতা শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্গাননের প্রবণতা শব্দটার বেশ এটার ব্যাখ্যাটা কাছে। যাদের এরূপ অবস্থা হয় তাদের গর্ভ হওয়া মাত্রই অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং তাকে আসলে ভালো বেড রেস্টে থাকার পরামর্শ দিতে হবে আমাদের। যে যাদের একবার এ ধরনের অ্যাবর্শন হোক, মিসক্যারেজ হোক, এগুলো হয়ে গেছে, পরবর্তীতে আবার কনসিভ করছে, তখন তাকে অবশ্যই ভালো ডাক্তারের তত্ত্বাবধানে রেস্টে থাকার পরামর্শ দেব, বেড রেস্টে থাকার। স্যার শোনা যাচ্ছে স্যার? নেটের সমস্যা হয়েছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হচ্ছিল নেটের সমস্যা, এই জন্য জিজ্ঞেস করছি আর কি। এরপরে হচ্ছে ভ্রূণের যে মৃত্যু হয়, মায়ের পেটে যে ভ্রূণের মৃত্যু হয়, এটাও একটা আমাদের জানার বিষয়। কিছু কারণে যে গর্ভপাতের যে কারণটা, এই গর্ভপাতের যে কারণ এটা হচ্ছে এই যে জরায়ু থেকে ভ্রূণ বিচ্যুত হয়ে যাওয়া, জরায়ু থেকে ভ্রূণটা বিচ্যুতি হয়ে যাওয়া এবং ভ্রূণের মৃত্যু। এই ভ্রূণের মৃত্যু এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ। এই যে নিম্নলিখিত কারণে এগুলো ঘটতে পারে, যেমন প্রমেহ রোগ, কলেরা, হাম, বসন্ত, মায়ের উপদংশ দোষ, পিতার উপদংশ দোষ ইত্যাদি সংক্রমিত ব্যাধি, হঠাৎ প্রবল শোক, এগুলো আমাদের মনে রাখতে হবে, দুঃখ, ভয় পাওয়া, এইসব কারণেও ভ্রূণের মৃত্যু হতে পারে। গর্ভাবস্থায় এইসব কারণেও মৃত্যু হতে পারে। বিশেষ করে মায়োজেনেটিক ব্যাকগ্রাউন্ডসটা আমাদের দেখার দরকার। এক্ষেত্রে আমাদের যাদের এই যে মৃত বাচ্চা প্রসব করে, বাচ্চা মরে যায়,
বা যে বিচ্যুতি ঘটে, জরায়ু হতে ভ্রূণের বিচ্যুতি ঘটে, যে অ্যাবর্শন হয় বা মিসক্যারেজ হয়, এই ধরনের রোগীদের আমরা ট্রিটমেন্ট করতে গেলে আমরা মায়াজামের দিকটাকে বেশি লক্ষ্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়। তো আমরা চেষ্টা করব। এরপরে হচ্ছে গর্ভস্রাব, এর কয়েকটা ভাগ আছে, যে সম্পূর্ণ গর্ভস্রাব, সার্ভাইকাল গর্ভস্রাব, আংশিক গর্ভস্রাব, আশঙ্কিত গর্ভস্রাব, ব্যর্থ গর্ভস্রাব। সম্পূর্ণ গর্ভস্রাব অর্থাৎ কমপ্লিট অ্যাবর্শন, সার্ভাইকাল অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, আশঙ্কিত থ্রেটেন্ড অ্যাবর্শন, ব্যর্থ মিসড অ্যাবর্শন, এগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে যে অ্যাবর্শনের যে বিষয়গুলো। সম্পূর্ণ গর্ভস্রাব অর্থাৎ এতে ভ্রূণের সম্পূর্ণটাই বের হয়ে যায়, কোনো অংশ থাকে না, অর্থাৎ পুরো ভ্রূণের পুরোটাই এখান থেকে অ্যাবর্শন হয়ে যায়, পুরোটাই বের হয়ে যায়। আর হচ্ছে সার্ভাইকাল গর্ভস্রাব, এখানে ভ্রূণ গর্ভনীর জরায়ু গ্রীবার মধ্যে এসে পড়ে কিন্তু বের হতে পারে না, কারণ জরায়ুর বাহ্যিক দ্বার প্রসারিত হয় না। অপরদিকে জরায়ুর আভ্যন্তরিক দ্বার সংকুচিত হওয়ায় ভ্রূণ জরায়ু গ্রীবার ভিতরেই থেকে যায়। এটা খুবই একটা ঝামেলার বিষয়। তো এই যে সম্পূর্ণ যদি গর্ভস্রাব হয়ে যায় তো ভালো, কিন্তু যদি এই সার্ভাইকাল গর্ভস্রাব হয়, আংশিক গর্ভস্রাব হয়, এইগুলো খুবই ঝামেলাপূর্ণ, খুবই ঝামেলাপূর্ণ। এ ধরনের সমস্যার মুখোমুখি হলে আমরা, যদি আমাদের সমস্যা হয়, আমরা চেষ্টা করব এগুলো কোনো গাইনিক ডাক্তারের কাছে রোগীকে হস্তান্তর করা। আর যদি আমরা লক্ষণ সাদৃশ্যে, অনেক অনেক লক্ষণ সাদৃশ্যে অন্তত 80% 70% যদি আমরা কি বলা যায় সাদৃশ্য হয়, সিমিলার হয় বা সিমিলিমাম হয়, তাহলে আমরা আমাদের ওষুধ দিব। আর যদি দেখি যে না আমরা সিমিলার হচ্ছে না বা সিমিলিমাম হচ্ছে না, তাহলে আমরা এই রোগীকে ধরে রাখবো না, রোগীকে আমরা কোনো গাইনি ডাক্তারের কাছে হস্তান্তর করব। তো এই সার্ভাইকাল গর্ভস্রাব, আংশিক গর্ভস্রাব, আশঙ্কিত গর্ভস্রাব, ব্যর্থ গর্ভস্রাব, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ব্যর্থ গর্ভস্রাব, এতে ভ্রূণ মারা যায় কিন্তু জরায়ু থেকে বের হয় না, গর্ভের সমস্ত চিহ্নই চলে যায়। স্রাবে প্রসব বেদনার মতো প্রবল বেদনা গর্ভিণীর তলপেটে অনুভূত হয়। এগুলো আমরা জানি। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। যে পাইলস, এটা একেবারে কমন, বর্তমান সময়ে প্রচুর দেখা যায়, এটা শহরেও দেখা যায়, গ্রামেও দেখা যায়। গর্ভাবস্থায় পাইলস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভাবস্থার শেষ পর্যায়ে অর্থাৎ প্রসবের বেশ কিছুদিন পূর্বে জরায়ু বর্ধিত হওয়ায় তার চাপ অস্বাভাবিকভাবে শিরা সমূহের উপর পড়ে বলে শিরার মধ্যে রক্ত চলাচলে বাধা হয়, যদ্দরুন অর্শের প্রবণতা জন্মে। কোষ্ঠবদ্ধতা বা উদরময়ের জন্য অন্ত্রের উপর অস্বাভাবিক চাপ পড়েও অর্শ জন্মাইতে পারে বা অর্শ হতে পারে। গর্ভ অবস্থায় পাইলস প্রচুর দেখা যায় বর্তমান সময়ে, এটা বেশ বেশ দেখা যায়। এখানে আমরা এই রোগীগুলোকে আমরা মোটামুটি চেষ্টা করব, আমাদের লক্ষণ সাদৃশ্যে অনেক অনেক ওষুধই আমাদের আছে, আমরা এটাকে করার চেষ্টা করব, কারণ এখানে অ্যালোপ্যাথিক ওষুধের চাইতে আমাদের এটা ভালো কাজ করে। গর্ভ অবস্থার শেষ পর্যায়ে অর্থাৎ প্রসবের বেশ কিছুদিন পূর্বে জরায়ু বর্ধিত হওয়ায় তার চাপ অস্বাভাবিকভাবে শিরা সমূহের উপর পড়ে বলে শিরার মধ্যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, যদ্দরুন অর্শের প্রবণতা জন্মে। কোষ্ঠবদ্ধতা বা উদরময়ের জন্য অন্ত্রের উপরে অস্বাভাবিক, রেকটামের উপর অস্বাভাবিক চাপ পড়ে, এজন্য অর্শ দেখা দিতে পারে বা পাইলস দেখা দিতে পারে। এক্ষেত্রে আমাদের যে লক্ষণ সাদৃশ্যে অনেক ওষুধ আছে, আমরা সেগুলোর ভিতর থেকে মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আছে যে লালাস্রাব, গর্ভ অবস্থায় কারো কারো প্রচুর গাঢ় লালাস্রাব হয়, এটা প্রায় গর্ভের প্রথম অবস্থায় দেখা দেয়। তো এই ক্ষেত্রেও এটা প্রাথমিক অবস্থায় দেখা দেয়, আমরা এগুলো নরমাল ব্যাপার, আমরা সবাই জানি। এখানেও এই লালাস্রাবের জন্য আমরা আমাদের হোমিওপ্যাথিক যে ড্রাগগুলো লক্ষণ সাদৃশ্যে রোগী ভেদে ভিন্ন ভিন্ন হবে, তো সেক্ষেত্রে আমরা সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করব। তো আমরা তো সময়ও প্রায় শেষ পর্যায়ে, মাসের শেষের দিকে এখনো আমরা যেতে পারিনি। তো যে প্রসবের পরে কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, এগুলো আমরা জানি। প্রসবের পরে মাথার চুল উঠে যায়, প্রসবের পর দুর্বলতার কারণে কোনো নারীর মাথার চুল উঠে যেতে পারে, সেগুলো আমরা লক্ষণ ভেদে
আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। লক্ষণ সাদৃশ্যে আমাদের যে ড্রাগগুলো আসে সেগুলো আমরা চেষ্টা করব এগুলো দেওয়ার। তো সময় তো 1 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি এই বিষয়গুলো একেবারে ছোট ছোট করে, একেবারে প্রাথমিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি কয়েকবারই বলছি, বারবার রিপিট হচ্ছে যদিও। তো এটা আমরা ছোট ছোট করে জানার চেষ্টা করলাম, ছোট ছোট করে মনে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আর হচ্ছে যে আপনারা সবাই আমার এই বকবকানি শুনে আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। স্যার থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। স্যার যেটা আলোচনা করলেন এর ভিতরে কারো কিছু কোশ্চেন থাকলে আপনারা বা জিজ্ঞাসা করতে পারেন কোশ্চেন থাকলে। ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যারের আলোচনাগুলি মনে হয় শেষ হয় নাই। স্যার আরো আলোচনা শুনতে চাই, প্রয়োজনে আরেকদিন স্যারকে আরো সুযোগ দেওয়া হোক স্যার। না চলবে তো স্যার। ও মানে ধারাবাহিকভাবেই চলবে স্যার, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে স্যার। শুক্রবার একবারে প্রত্যেক শুক্রবারে, মানে স্যার বলছেন যে শুক্রবারে একদিনের জায়গায় সপ্তাহে 2 দিন এরকম? না স্যার, সপ্তাহে বা ধারাবাহিকভাবে চললেই হয়। ধারাবাহিকভাবে চলবে স্যার, চলবে স্যার। থ্যাংক ইউ স্যার। আর একটা জিনিস দেখেন স্যার, ক্লাসিক কোন সিনেমা যদি অস্কার পায়, কোন